র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এদিন গুরুত্বপূর্ণ একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গত ৩ জুন এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এ মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান সহ ৪ জন জবানবন্দি দিয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হয় এ সাক্ষ্য গ্রহণ পর্ব। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত মুজিবুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে আইনি প্রক্রিয়া শেষে ১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার দেবাশিস বর্ম ও বিজিবির পক্ষে আমতলা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল খাইয়ের লাশ হস্তান্তরে উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যার কিছু আগে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত দিয়ে মনু নদী পাড়ি দিয়ে মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত মুজিবুর চোরাচার কারবারি চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে চোরাচালানির অভিযোগ রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যবহারিক শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীদের হাতে কলমে জ্ঞান অর্জন হলেও তা মানা হচ্ছে না দিনাজপুরের পার্বতীপুরে। বাস্তবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার থাকলেও তা ব্যবহার করা হয় না বছরের পর বছর। ফলে পরীক্ষাগারে কোনো প্রকার ব্যবহারিক কাজ না শিখেই ব্যবহারিক পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। আর টাকার বিনিময়ে সর্বোচ্চ নম্বর দেয়া হচ্ছে এই শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। দিনাজপুরের পার্বতীপুরে এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় ব্যবহার করা হচ্ছে না এসব ল্যাব। এতে ফলাফল ভালো করলেও মেধা তালিকায় পিছিয়ে পড়ছেন তারা। ফলে ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন এই শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার থাকলেও তা ব্যবহার করতে না পারায় ক্ষোভ প্রকাশের কথা জানিয়েছেন এই শিক্ষার্থীরা। আমাদের ল্যাবগুলো যদি আমরা পরীক্ষায় আমাদের সেইভাবে পরীক্ষণ দেখায় সামনাসামনি, তাহলে আমরা এখানে আরও বেশি উপলব্ধি করব। সব কিছু যদি আমরা সেখানে বসার সুযোগও পাই, তো সেগুলো সচল থাকে না। অনেক কম্পিউটার, তারপর ল্যাবের রসায়ন পদার্থ যে যন্ত্রপাতিগুলো থাকে সেগুলো অনেকগুলো জং ধরে গেছে। ব্যবহারিক পরীক্ষার নাম্বার নিয়েও রয়েছে নানা অভিযোগ। প্রতি বিষয়ের জন্য আমাদের ১১০ টাকা করে নেওয়া হয়। ৫০০ টাকা করে দাও, দিলে মার্ক দিব, না হলে তোমরা মার্ক পাবা না, অর্থাৎ ফেল করাই দিব। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি কেন্দ্র সচিবেরা। শুধু তাই নয়, সংবাদ প্রচার না করতে এই প্রতিনিধিকে ম্যানেজারও চেষ্টা চালান তারা। ১১০ টাকা করে কেন নিচ্ছেন স্যার, বলেন স্যার। ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতি স্টুডেন্টের কাছ থেকে ৩০ টাকা করে কেন নিচ্ছেন? না, আমার জানা মতে নেওয়ার কথা নয়। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ১০০ টাকা করে কেন? ১০০ টাকা করে এটা তো আমি বলবো ওদের শিক্ষকদের কোনো খরচ যদি ওরা নেয়, সেদিকে ওই যে খাতা দেখতে আগে। শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা নেওয়ার পাশাপাশি বিজ্ঞানাগার ব্যবহার না করার কারণ জানতে চাইলে দায়সারা বক্তব্য দেন সংশ্লিষ্ট এই শিক্ষা কর্মকর্তা। অতিরিক্ত টাকা আদায় করে থাকে, সেই বিষয়টা আমরা খতিয়ে দেখি, স্পেশাল খতিয়ে দেখে প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা এদিকে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। যে বিজ্ঞানাগারগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে, বিজ্ঞানের চর্চা হচ্ছে না। ইতিমধ্যে আমরা কিছু বিদ্যালয়ের জন্য বরাদ্দ পেয়েছি, আমরা চাই এবং আমরা ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে বিজ্ঞানাগার স্থাপন করেছে সরকার। কিন্তু সেগুলো ব্যবহার না হলে এবং শুধুমাত্র নাম্বার পাওয়ার মাধ্যম হয়ে উঠলে ব্যাহত হবে শিক্ষার মূল উদ্দেশ্যই। তাই ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করতে কার্যকর নজরদারি এবং জবাবদিহিতা এখন সময়ের দাবি। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে, তবেই এ আয়োজন সফল হবে। শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রথমে ওনার নেতৃত্বে ২৭ দফা হয়েছে, তারপরে সেই ২৭ দফা ৩১ দফা হয়েছে। সেই ৩১ দফার কর্মসূচি থেকে আমাদের এখন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহার হয়েছে।
প্রত্যেকটি ডকুমেন্টটি লেখনীতে ওনার বৃক্ষরোপণ কর্মসূচিটি উজ্জ্বল নক্ষত্রে লাগছে। গাজীপুরে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার আয়োজনে পঞ্চম শ্রেণীর বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। আমাদের যে কিন্ডারগার্টেন স্কুলগুলো এগুলো কিন্তু এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন, দেশকে এগিয়ে নিতে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পেশাগত ও জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করছে সরকার। শনিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের হলরুমে কর্মসংস্থান ব্যাংকের 290তম শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ডক্টর এফ.এম. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। স্বাগত বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। বরিশালে 350 জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ পেল। সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ার এই অনুদানের চেক গরিব ও অসহায়দের হাতে তুলে দেন। আজ শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে 350 জন ভুক্তভোগী প্রত্যেককে 2000 টাকার চেক তুলে দেওয়া হয়। বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দরা। দেশের মধ্যে ক্রাইসিসের অবস্থায় বড় বাজেট হোক, ঘাটতি বাজেট, কিন্তু তারপরেও যে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক বড়। কাজে আপনাদের ডিসিপ্লিন রক্ষা করতে হবে, দেশের সমৃদ্ধি উন্নয়নের সাথে আপনাদের যোগাযোগ রাখতে হবে। আজকের সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তনের মাধ্যমে যেন আমাদের সমৃদ্ধি আসে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে 20 থেকে 25 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় শ্রমিকদের বেতনের জন্য রাখা 22 লাখ টাকা এবং প্রায় 1 কোটি টাকার মালামাল লুট করা হয়। ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা সার্কেলের এএসপি মেহেদি ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি AHM সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি 2026 এর অংশ হিসেবে সিলেটে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
ব্রাজিলের খেলাকে ঘিরে কুষ্টিয়া শহরে উৎসব মুখর পরিবেশ দেখা গেছে। পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে ব্রাজিল সমর্থকদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। হলুদ জার্সি হাতে ব্রাজিলের সবুজ হলুদ পতাকা এবং জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকার পাশাপাশি ব্রাজিলের পতাকাও শোভা পায়। ঢাক, ঢোল, ভুভুজেলা ও স্লোগানে মুখর এই শোভাযাত্রায় মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও পায়ে হেঁটে কয়েক সহস্রাধিক সমর্থক অংশ নেন। যে রাত্রে যে খেলা রয়েছে, ব্রাজিল দল আপনারা তো জানেন সবসময় জনপ্রিয়তা এবং একটা ফেভারিট টিম হিসেবে থাকে। ইনশাল্লাহ আজকে রাত্রেও ইনশাল্লাহ আমরা বড় ব্যবধানে জয় পাবো বলে মনে প্রাণে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, ব্রাজিলের এই সুন্দর শৈল্পিক ফুটবল খেলা উপভোগ করুন এবং আমাদের দলকে সমর্থন জানান। আপনারা সবাই জানেন আজকে 4টার সময় ব্রাজিলের খেলা আছে। আমরা আশাবাদী যে ব্রাজিল ব্যাপক সমর্থন নিয়ে এবং অনেক গোলের ব্যবধানে ব্রাজিল জিতবে আজকের খেলাটা। আমরা সেই ছোটবেলা থেকে ব্রাজিল ফুটবল দলের খেলা দেখে আসছি। আমরা 2002 সালে লাস্ট বিশ্বকাপ নিয়েছি, 24 বছর পরে আবার আমরা বিশ্বকাপ নেওয়ার জন্য 100% আশাবাদী। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আয়োজন সাধু আন্তনির পর্ব উদযাপন উপলক্ষে প্রার্থনা সভা ও আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে মাঞ্জি পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পীরগঞ্জ, বোচাগঞ্জ, রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিযোগীরা এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং খেলাটা পরিচালনা করছেন সুদক্ষ আলবার্টকে আমি কমিটি বক্সে যাব। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক বিরোধী সমাবেশ থেকে এলাকার মাদক বিক্রেতাদের 7 দিনের মধ্যে এলাকা ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের ভারুইভাঙ্গা মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইব্রাহিম মুন্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা সহ অন্যরা। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি, তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।